নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের এলডোরাডোর খনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আজকের গল্পটি একটি রোমহর্ষক মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্প হতে চলেছে। গল্পের আসরে আমরা আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখক আকাশ রায়ের কলমে লেখা নতুন একটি গল্প, আধারে রহস্য ঘনায়। তাহলে শুরু করা যাক আমাদের গল্পের আসর। কলকাতায় আজকাল বড্ড ক্রাইম বেড়েছে, আর তার সঙ্গে বেড়েছে কুখ্যাত কিছু ক্রিমিনালের দৌরাত্ম্য, যারা বেশ কিছু গ্যাং বানিয়ে নিশুতি রাতে কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়ায় আর নানান রকম অপরাধ সংগঠিত করে। আজ সেই সব অপরাধীর কথাই বলবো, যারা জঘন্য থেকে জঘন্যতম অপরাধ করে বেড়াচ্ছে আর আইনের চোখে ধুলো দিচ্ছে। এদের কখনোই হাতের নাগালে পাওয়া যায় না। অপরাধ সেরে তারা ছদ্মবেশে গা ঢাকা দেয়। অনেকে বলে এদের নাকি একটা বড় সড়ো গ্যাং আছে, আবার অনেকে বলে একজন বড় মাথা একাই এসব করে বেড়াচ্ছে। পুলিশ চেষ্টা চালাচ্ছে নিজেদের মতো, কিন্তু বারবার নিষ্ফল হচ্ছে। এই অজানা খুনিদের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে মরণ ভাইরাসের মতো। একজন ভদ্রলোক, বয়স এই 60 হবে, মাথায় কাঁচা পাকা চুল, সুশ্রী চেহারা, পরনে ছাই রঙা প্যান্ট আর চোখে স্টিল ফ্রেমের চশমা, হাতে একটা রিংস কোম্পানির কালো ব্যাগ নিয়ে এনআরএস হাসপাতালের প্রথম গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে বিশেষ চিন্তিত। এমন সময় তার ফোনটা বেজে উঠল। রিসিভ করে কিছুক্ষণ কথা বলল সে, তারপর রাস্তা পার হয়ে এপারে এলো। শিয়ালদার প্রাচী সিনেমা হলের গা ঘেঁষে একটা বড় সড়ো গলি চলে গেছে কোলে মার্কেটের দিকে। সেই গলিটার সামনে এসে দাঁড়ালো সেই ভদ্রলোক। অফিস টাইম, তাই রাস্তায় কোলাহল একটু বেশি। একটা ছেলে একটু দূরে দাঁড়িয়ে বিড়ি টানছিল। তার পরনে একটা নোংরা পোশাক। বিড়িতে একটা শেষ টান দিয়ে সেটা ডাস্টবিনে ফেলে ডান হাতের একটা চাপা ইশারায় তাকে ডাকলো ছেলেটা। চোখের চাউনি তার মোটেই ভালো নয়। লোকটা এসে তার সামনে দাঁড়ালো। ছেলেটা হুমকি স্বরে বলল, আমার পিছনে আসুন, কোনো রকম চালাকি করলে না বিপদে পড়বেন। লোকটা ভেজা বেড়ালের মতো তার পিছনে চলতে শুরু করল। কোলে মার্কেটের যেদিকে সবজি বিক্রি হয় তার গায়ে একটা বহুতল নির্মাণ হচ্ছে। আজ মাস দেড়েক হলো। সেই বহুতলের দোতলার কাজ এখন চলছে। ছেলেটা তাকে সেখানেই নিয়ে গেল। দোতলার কোণার দিকে একটা ছোট্ট ঘর, সেখানে একজন দালাল থাকে। সেই দালাল ইট আর লেবার সরবরাহ করে। প্রচুর ডিমান্ড, কিন্তু লোকে তার থেকেই জিনিসপত্র কেনে, আর না নিলে পিস্তল দিয়ে গলার নলি কিংবা মুখের ভেতরে পিস্তল ঢুকিয়ে ঝাঁঝরা করে দেবে বলে শাসায়। লোকটার নাম জগা ওরফে জগন্নাথ সাঁপুই। ছেলেটা সেই ভদ্রলোককে তার ঘরে নিয়ে গেল। জগন্নাথ তখন পিছন ফিরে বসে কাঁচের গ্লাসে তরল সুধা ঢালছে। গুরু, মালটা এসছে। এরে, ওই কি দাস ছিল না? এবার সামনে ফিরল জগন্নাথ। এতক্ষণ মেঝেতে পাতা গদিতে বসেছিল। তার মুখ দেখলে প্যান্ট ভিজে যাবার জোগাড় হয়। মোটা শরীর, গায়ের রং ঘোর কালো। তার শরীরটা সামান্য দুলছে, চোখে একটা ঘুম ঘুম ভাব যেন। তবে সেটা তীব্র নেশার ফলে। কাজের বাইরে সব সময় মদে ডুবে থাকে এই সাপদের মতো শয়তানটা। মুখ তুলে লোকটার দিকে চাইল জগন্নাথ, তারপর ভয়ানক গম্ভীর গলায় বলল, কত পেটি আছে? আগে 12 লাখ। 12 লাখ? 12 লাখ দিয়ে কি আমি আমার নরম ঘাসে জল দেব? হ্যাঁ সালা, বিশ্বাস করুন, আর নেই আমার কাছে। যা ছিল দিয়ে দিয়েছি। কি যে বলেন দাসবাবু, আপনার রঙের কারখানা, ট্রাভেল এজেন্সি, কোল্ড স্টোরেজ আর বাসন্তী বাইপাস এলাকায় 3-3টে মাছের আড়ত, তাও আপনার কাছে টাকা নেই, তাই না? নাকি দেবেন না? দেখুন, আমার কি আছে না আছে আপনার জেনে লাভ নেই। টাকা পেয়ে গিয়েছেন,
এবার আমার মেয়েকে ছেড়ে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, খারাপ হবে? তা কি খারাপ হবে? হ্যাঁ, আমি পুলিশকে জানাবো। জগন্নাথ এবার রাক্ষসের মতো গর্জে উঠে সজোরে লোকটার পেটে একটা লাথি মারল, আর সে পেছনে থাকা একটা টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ল। শালা শুয়োরের বাচ্চা, পুলিশ ডাকবি? সারা এখনো কোনো পুলিশ এই বাপকে ধরতে পারেনি, বুঝলি? অনেক পুলিশকে রাতারাতি মেরে ড্রেনে ঢুকিয়ে দিয়েছি আমি, কারো চোখ দুটো খুলে নেরি কুত্তাকে খাইয়েছি, বুঝেছিস? শোন, এবার তোর ব্যবস্থা করি, তারপর তোর মেয়েকে। কথা শেষ করে জগন্নাথ তার পাশে থাকা একটা টেবিলের ড্রয়ার থেকে চপারটা বের করে লোকটার কণ্ঠনালী লক্ষ্য করে সরাসরি বসিয়ে দিল। ভদ্রলোক শুধু একটা আত্মচিৎকার করে কাটা জায়গাটা ধরে মাটিতে লুটিয়ে পড়ল। কেউ জানতেও পারল না, আর জানতে পারলেও এদিকে আসবে না কেউ। লোকটা কিছুক্ষণ কাটা পাঁঠার মতো ছটফট করে একসময় মারা গেল। তার মুখটা হাঁ হয়ে আছে, গলার কাটা জায়গাটা দিয়ে লাল রক্ত পড়ছে। কাজ শেষ করে ঠোঁটে কুটিলতার হাসি নিয়ে দাঁড়িয়েছিল জগন্নাথ। তার চপার থেকে তখনও বিন্দু বিন্দু রক্ত ঝরে পড়ছে মাটিতে। কিছুক্ষণ পর বলল, এই শোন, এটাকে রাতে বস্তায় করে পেছনের ডাস্টবিনে ফেলে দিবি, আর ওর মেয়েটাকে রাতে ভোগ করে মাঝরাতে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবি, একেবারে গাড়ির তলায় চাপা পড়বে। তারপর চপারে লেগে থাকা রক্তটা লম্বা জিভ দিয়ে চেটে নিল। তখন গভীর রাত। চারজন লোক গাড়ি করে একটা বস্তা ফেলে রেখে গেল কোলে মার্কেটের পিছনের দিকটাতে, যেদিকে সবজি ফেলার নোংরা জায়গাটা আছে। তারপর আরেকটা ঘটনা ঘটল। জগন্নাথ সাপুই সেই মেয়েটাকে ধর্ষণ করে তাকে হত্যা করল। তার দেহটা আবার সবাই ধরাধরি করে একেবারে ছুঁড়ে ফেলে দিল মূল রাস্তাতে। কেউ টের পেল না। ঠিক তখনই একটা আলু বোঝাই লরি আসছিল অপর দিক থেকে। সেই লরিটা মেয়েটার শরীরটাকে একেবারে থেঁতলে দিল। তবে এসব কাজ জগন্নাথের কাছে নস্যি মাত্র। এর থেকেও ভয়ানক ক্রাইম করা তার সকাল রাতের ব্যক্তিগত নেশা। ওর লাল রঙের রক্ত দেখতে খুব ভালো লাগে। পরদিন সকালবেলা 10টা নাগাদ কোলে মার্কেটের ময়লা ফেলার যে জায়গাটা আছে তার সামনে শত শত লোকের ভিড় জমল। কিছুক্ষণ আগে একজনের গলা কাটা লাশ পাওয়া গেছে। সকালে ফল সবজিওয়ালারা কিছু ফেলতে গিয়ে একজন বয়স্ক লোকের লাশ দেখতে পেয়েছে। লালবাজারে খবর দেওয়া হয়েছিল পুলিশ এখনই আসবে। মিনিট 20 পর লালবাজার থেকে অনেক পুলিশ আর সংবাদ মাধ্যম এবং কয়েকজন ডোম এসে হাজির হলো। দারোগা অনিন্দ সুন্দর কয়েকজন কনস্টেবলকে নিয়ে ভিড় ঠেলে ভিতরে এলো, আর এসেই তাদেরকে সকলকে নাকে রুমাল চাপা দিতে হলো। শুধু আবর্জনা স্তূপের গন্ধ নয়, একটা মানুষের দেহের পচা গন্ধ নাকে আসছে। এরপর তারা যা দেখল তাতে সবাই ভীষণ অবাক হয়েছে, কারণ মানুষটাকে যেভাবে বর্বরতার সঙ্গে মারা হয়েছে তা যে কোনো হিন্দি সিনেমাকেও হার মানাবে। কিন্তু মৃত ব্যক্তির পরনের পোশাক বলছে লোকটা কোনো ভদ্র বাড়ির হবে। অনিন্দ সুন্দর সবার কাছে জানতে চাইল যে কেউ কিছু চেনে কিনা কিংবা কিছু দেখেছে কিনা। একজন সবজিওয়ালা বলল, গতকাল একে আমি দেখেছি, ওই হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়েছিল। পুলিশ তাদের কাজ সমাপ্ত করে বেশ কিছু তথ্য আর ছবি নিয়ে চলে গেল। লাশটিকে মর্গে পাঠানো হলো। বলা বাহুল্য, এই ঘটনাটা শুধু পুলিশ নয়, কোলে মার্কেটের মতো জনবহুল এলাকায় একটা সাড়া ফেলল যথেষ্ট। কারণ এইভাবে নৃশংস হত্যা করে এমন জায়গায় ফেলে রাখার জন্য সত্যি বুকের পাটার দরকার। সংবাদ মাধ্যম বেশ কিছু কাগজে লোকটার ছবি দিয়ে দিল যদি কেউ শনাক্ত করতে পারে। কিন্তু প্রায় 15 দিন পার হয়ে গেল, কেউ এলো না। দেহটা তখনও হাসপাতালের মর্গে রাখা।
পুলিশ অনুমান করল যে তার নিকটাত্মীয় বোধহয় কেউ নেই, তাই সব দাহ করার প্রস্তুতি নিল। কিন্তু তদন্ত চলবে, পুলিশরা গুপ্তচর লাগিয়ে দিল। এদিকে ক্রমে এই কথা জগন্নাথের কানে গেল যে পুলিশ জোর কদমে তদন্ত করছে। কিন্তু সে জানে পুলিশ যতই তদন্ত করুক তাকে ধরতে পারবে না। এই সব কাজ জগন্নাথের কাছে নস্যি মাত্র। একদিন রাতে শিয়ালদার বৈঠকখানা বাজারের রোজ বারে বসে আড্ডা চলছিল। বারের ম্যানেজারকে বলে একটা স্পেশাল রুম বুক করা হয়েছে জগন্নাথ আর তার সঙ্গীদের জন্য। সেই ঘরে আজ সারা রাত নাচ গান চলবে, চলবে দেদার মদ্যপান, আর তার সঙ্গে জলপরীদের সঙ্গে জলযোগের ব্যবস্থা করা হয়েছে। রাত তখন অনেক হবে। জগন্নাথ কাঁচের গ্লাসে তরল সুধা পান করছে। ওর সঙ্গে ওর ব্যক্তিগত দেহরক্ষী মনুয়া ওরফে মনোরঞ্জনও আছে। মনুয়ার কাছে একটা 9mm এর পিস্তল সব সময় থাকে। কালো ছায়ার মতো জগন্নাথকে সে আড়াল করে রাখে। এছাড়াও বাপ্পা, বিশু, মিদ্যা, আর আছে সেই ছেলেটা, নাম শিবা। শিবা বলল, গুরু, শুনলাম নাকি সেই লোকটাকে দাহ করে দিয়েছে, কিন্তু পুলিশ শালা এখনো তদন্ত চালাচ্ছে আর চারিদিকে খোঁচর লাগিয়ে রেখে দিয়েছে সন্ধান করার জন্যে। আরে পুলিশ তদন্ত করে কি করবে? হ্যাঁ, ও তো আর জগন্নাথকে চেনে না। একেবারে শেষ করে দেবো সব কটাকে। শোন, ওই 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 পুলিশটার নাম কি যে তদন্ত করছে? নাম কি মালটার? অনিন্দ্য সুন্দর। ওকে আমি একেবারে ভ্যানিশ করে দেবো, একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেবো সালাকে। এরপর আরও কয়েক মাস কাটল। তবে এবারে জগন্নাথের নজর পড়ল NRS এর মর্গের মৃতদেহের ওপর। কারণ যারা মারা যায় তাদের চোখ আর কিডনি কোনো কাজেই লাগে না। তাই ডাক্তারকে হাত করে সেগুলোকে পাচার করতে পারলে, কিংবা অনেকেই কাগজে বিজ্ঞাপন দেয় যে কিডনি পাওয়া যাবে কিনা, তাদের বেচতে পারলে অনেক টাকা। জগন্নাথের টাকার খুব নেশা। অন্ধকার ঘরে বসে একটা নাইট ল্যাম্প জেলে মোটা টাকার গন্ধ শোঁকা তার নেশা। জগন্নাথ তখন অন্ধকার আর অপরাধ জগতের বেতাজ বাদশা। যা বলবে সে সেটাই শেষ কথা। নিজে আড়ালে থেকে অন্যদের দিয়ে কালো কারবার চালায়। সুতরাং তাকে বাধা দেওয়ার কেউ নেই, বরং তার গোলামি করার জন্য অনেক লোক আছে। তার পায়ে তারা দিনরাত হত্যে দিয়ে পড়ে আছে। ব্যবসা ভালোই চলছিল। মরা মানুষের কিডনি বের করে সেগুলোকে যত্ন সহকারে বাইরে পাচার করত ওরা। কিন্তু সবাই তো আর দিতে চায় না। তাই অসৎ পথ অবলম্বন করে যারা দিতে চাইতো না তাদেরকে নৃশংসভাবে খুন করে এদিক সেদিক ফেলে রাখত। কারোর গলার নলি কাটা তো কারোর হাত পা কাটা হয়ে পড়ে থাকতো তারা। এদিকে পুলিশ অপরাধীদের খুঁজতে একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। কোনোভাবেই কোনো অপরাধী ধরা পড়ছে না। 2রা জুন সন্ধ্যা 7টা। দিশা অ্যাপার্টমেন্টের দোতলায় গোপনে সভা বসেছে। এসেছে কিছু বিশেষ অতিথি যারা কালো বাজারকে নিয়ন্ত্রণ করে। এদের মধ্যে এসেছেন বিনোদ ঘোষ, কলকাতার প্রথম সারির প্রমোটারদের মধ্যে একজন। নিজে আড়ালে থেকে অন্যদের দিয়ে খুন, ড্রাগস পাচার ইত্যাদি করায়। তাই তার কেস ধামাচাপা পড়ে যায়। শোনা যায় আগে একসময় হাফ প্যান্ট পরে পাড়াতে ঘুরে বেড়াতো, তবে এখন অবস্থা পরিবর্তন হয়েছে আমূল। সবসময় দামি কোম্পানির পোশাক, চোখে সানগ্লাস, পায়ে দামি কোম্পানির জুতো ছাড়া সে বাইরে বেরোয় না। বাড়ি গাড়ি কোনো কিছুরই তার কমতি নেই। জনশাতিক বডিগার্ড সব সময় তাকে ঘিরে রাখে। কিন্তু সে জগন্নাথকে শ্রদ্ধা করে। কাঁচের গ্লাসের তরল এক চুমুক গলায় ঢেলে সে বলল, জগন্নাথ দা, আমি একটা সমস্যায় পড়েছি। আমার কাছে বেশ কিছু কোকেনের বড়ি, চরস আর গাঁজার অর্ডার আছে, কিন্তু কী করে সাপ্লাই করব আমি সেটাই বুঝতে পারছি না। আসলে বোঝোই তো, অনেকগুলো টাকার মাল, এ তো ধরা পড়ার প্রবল সম্ভাবনা। তাই বলছিলাম, তুমি যদি একটু ব্যবস্থা করে দাও দাদা।
বিনোদ ভালোই জানে যে এর প্রতিকার একমাত্র জগন্নাথই করতে পারে, কারণ সে বহু বছর এই কাজে লিপ্ত। তাই ড্রাগস পাচার করাটা তার কাছে নস্যি। এতক্ষণ সব চুপ করে শুনছিল জগন্নাথ। সব শুনে বলল, হয়ে যাবে, কিন্তু কিন্তু কি? আমাকে একজন বিশ্বাসী মাছওয়ালা খুঁজে দাও, কারণ তুমি তো জানো আমি বিশ্বাসী লোকেদের সাথে কারবার চালাই। তুমি লোক জোগাড় করো, আমি সব ব্যবস্থা করে দেবো। সেই রাতে আরও কিছু গোপন আলোচনা হলো। তারপর রাত বাড়লে আরেকটু মজলিস করে সকলেই বাড়ি ফিরল। আজ শনিবার রাত 12টা বাজে। খিদিরপুর ডকের 3 নম্বর গেটে বেশ কিছু মাছের পেটি ট্রাকে তোলা হচ্ছিল। এই মাছ উড়িষ্যা যাবে, কিন্তু তার আগে যাবে দীঘাতে। সেখানে একটা ফিশ এজেন্সি আছে, সেখানেই কিছু মাল নামাবে। মাল গাড়িতে তোলা শেষ হলে বিনোদ বিল আর চালান খালাসিকে দিল। তারপর ড্রাইভার গাড়ি নিয়ে রওনা দিল। শিয়ালদার বাবু সরকার নামে একজন মাছ ব্যবসায়ী, তার একটা ভেড়ি আছে কাশীপুর বাইপাসের কাছে। তাকেই সমস্ত মাছের দায়িত্ব দেওয়া হলো। তবে তারা দীঘা পর্যন্ত যাবে, তারপর মাল খালি হলে চলে যাবে উড়িষ্যা। ভোর 3:30 বাজে দীঘার সমুদ্র সৈকতের ধারে একটা মাছের গাড়ি দাঁড়ালো। এই সময় চারিদিক নির্জন থাকে। কোথাও একটা কুকুর পর্যন্ত চোখে পড়ছে না। শুধু শোনা যাচ্ছে সমুদ্রের প্রবল গর্জন। নির্জন কালো অন্ধকারে গায়ের লোম খাড়া করে দেয় এই গর্জন। রাস্তায় আলো আছে বটে, কিন্তু সেটা সামান্য। প্রকৃতির কি সৃষ্টি! দিনের বেলায় সমুদ্রের পাড়ে কত লোকের আনাগোনা, আর এখন মনে হচ্ছে কেউ যেন মরণের হাতছানি দিয়ে ডাকছে। আর সাদা ফেনাগুলোকে মনে হচ্ছে যেন এগিয়ে আসছে কেউ নিঃশব্দে দ্রুত লয়ে। গাড়ি থেকে সবাই নামতেই আরেকটা গাড়ি এলো অপর দিক থেকে। গাড়ির খালাসির মুখে গামছা বাঁধা। সেই চালানখানা অন্য গাড়ির ড্রাইভারকে দিল। সে সবকিছু দেখে বাবুকে চালান দিল। বাবু সেই মুখে গামছা বাঁধা লোকটার নাম জানতে চাইল। লোকটা গম্ভীর গলায় জানালো, জগন্নাথ। গাড়িতে মাছ ছিল না, ছিল চরস আর গাঁজা। তাদের কাজ শেষ করে তারা চলে গেল। তবে এর ঠিক 3 দিন পর ঘটল আরেকটা ঘটনা। 3 দিন পর শিয়ালদা স্টেশনের পিছন দিকে মাছওয়ালা বাবু সরকারের রক্তে মাখা দেহটা পাওয়া গেল। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন। ভয়ানকভাবে তাকে খুন করা হয়েছে। কিন্তু পুলিশ সমস্ত শরীর অনুসন্ধান করে একটা জায়গায় এসে থমকে গেল। লোকটার পেটের বাঁ দিকে প্রায় 12টা সেলাই করা। তবে কি কেউ? যদিও দোষীকে ধরতে পারল না, কিন্তু লালবাজার এবার সজাগ হলো। তারা আড়ালে গুপ্তচর লাগিয়ে দিল। দেহ মর্গে গেলে জানা গেল যে ব্যক্তি খুন হয়েছে তার কিডনি বের করে নেওয়া হয়েছে। আজ শনিবার রাত 11টা নাগাদ রোজ বারে দেখা করবে বিনোদ আর জগন্নাথ। তবে আজকের সভা মোটেও ভালো হবে না, কারণ বাবু সরকারের হত্যাটা বিনোদ একেবারে চায়নি। বিনোদ যথাসময়েই এলো। একজন দেহরক্ষী নিয়ে জগন্নাথ তখন বাড়ির ভিতরেই বসে আছে। বিনোদ একেবারে জগন্নাথের সামনের চেয়ারে বসল। কড়া চোখে জগন্নাথের দিকে তাকিয়ে বিনোদ বলল, এটা কি ভালো করলে? কোনটা? বাবুকে কে মেরেছে? আমি কি করে জানবো? জানো না? জানো না নাকি না জানার ভান করছো? তার মানে কি 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 বলতে চাও কি তুমি? তুমি 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 মেরেছো বাবুকে, তারপর তার পেট কেটে কিডনি বের করেছো। কারণ পুলিশ তদন্ত করে জানতে পেরেছে। এবং এবং কি? অনেকেই বলছে ওর সাথে নাকি আমার ঘনিষ্ঠতা ছিল। সালা সালা মাঝখান থেকে আমি ফেসে গেলাম। এবার এবার আমি তোমাকে ছাড়বো না। বলে প্যান্টের পকেট থেকে একটা পিস্তল বের করতে যাবে, এমন সময় জগন্নাথ পিছনে থাকা দুজনকে ইশারা করতেই তারা ধরে ফেলল বিনোদকে। জগন্নাথ এবার উঠে দাঁড়ালো। ছেড়ে দাও। এই ঘরের ভিতরে কিছু হলে কেউ জানতে পারবে না। জগন্নাথ বিনোদের মুখের সামনে মুখ রেখে খসখসে গলায় বলল, হ্যাঁ, আমি মেরেছি, বেশ করেছি।
আর এবারে তোকে মারবো শালা। তোর তোর কত উপকার করেছি আমি, খুন করে জেল খেটেছি, অত টাকার মাল পাচার করেছি, আর আর এখন তুই আমাকে বাঁশ দিচ্ছিস। এবার এবার তোর সর্বনাশ করবো আমি। হট! এদিকে নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে বিনোদ, কিন্তু তার ছটফটানি বেশিক্ষণ স্থায়ী হলো না। ছেড়ে দাও। জগন্নাথ একটা ক্রূর হাসি হেসে তার প্যান্টের পকেট থেকে একটা 9mm পিস্তল বের করে সোজা বিনোদের মুখে ঢুকিয়ে দিল। এবার এবার সঙ্গে সঙ্গে চলল গুলি, আর পিছনের দেওয়ালে ছিটকে পড়ল রক্তের পিণ্ড। গুলি মাথা ফুঁড়ে গিয়েছে। বিনোদ চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ল। জগন্নাথ এবার তার দলের বাকি লোকেদের নিয়ে গুলি চালাতে চালাতে বেরিয়ে পড়ল। চারিদিকে তখন একটা হইচই শুরু হয়েছে। বিনোদের দেহরক্ষী বাইরে ছিল, সেও দৌড়ে চলে এলো। সবাই ভয়ে ঠক ঠক করে কাঁপছে। ঘটনাটা যেন নিমেষের মধ্যে ঘটে গেল। ম্যানেজার দৌড়ে গেল যে ঘর থেকে গুলির শব্দ এসেছিল, কিন্তু গিয়ে দেখল একজন লোক মেঝেতে পড়ে আছে। তার মাথার পিছনে চাপ চাপ রক্ত। মেঝেতে রক্তের স্রোত বইছে, দেওয়ালেও রক্তের দাগ। ব্যাপার দেখে ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি সে লালবাজারে ফোন করল। রোজবারের ম্যানেজার জগন্নাথ সহ সবাইকেই চেনে, তাদের কুকারবারের কথাও জানে। কিন্তু সমস্যা হলো, পুলিশ ডাকার জন্য তাকে না মৃত্যুর শিকার হতে হয়, কারণ জগন্নাথকে সে ভালো করেই চেনে। তার বিরুদ্ধে কেউ সাক্ষী দিলে আর সে ইহজগতের আলো দেখতে পায় না। কিছুক্ষণ পর লালবাজার থেকে 2 গাড়ি পুলিশ এসে হাজির হলো। বলা বাহুল্য, প্রচুর লোকের ভিড় তখন জমে উঠেছে বাড়ির সামনে। একজন অফিসার এগিয়ে এসে বলল, কোথায় খুন হয়েছে? আগে ভিতরে স্যার। ভেতরে ঢুকে তারা যা দেখল তাতে সবার চোখ কপালে উঠল। তারা দেখল একজন শর্ট কোট পরা লোক মুখটা হাঁ করে এক অজানা আতঙ্কে স্থির অবস্থায় তাকিয়ে আছে ওপর দিকে। তবে লোকটাকে চিনতে পারলেন অফিসার, প্রমোটার বিনোদ ঘোষ। অনিন্দ্য সুন্দর রায় ম্যানেজারকে কড়া স্বরে বলল, আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই? এটা এত বড় খুন হয়ে গেল, আপনারা কি ঘুমোচ্ছিলেন? জানেন জানেন এর জন্য আপনার জেল হতে পারে। আগে স্যার, এটা প্রাইভেট রুম, তাই যখন এই রুমে কথাবার্তা হয় তখন আমরা কেউ ঢুকতে পারি না। তাই ভিতরে কি হচ্ছে আমরা কি করে জানবো বলুন তো স্যার? কে কে ছিল আপনি চেনেন? সবাইকে চিনি স্যার। ওরা হলো ওই জগন্নাথ ও তার দলবল। ওরা এই এলাকার কুখ্যাত ক্রিমিনাল স্যার। ওদের সাথে আমরা পারি বলুন তো? অনিন্দ্য সুন্দর সবাইকে কিছু জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য সংগ্রহ করে দেহটাকে ময়নাতদন্তে পাঠিয়ে লালবাজারে ফিরে গেল। আর সেই রাতেই রোজবার সিল করে দিল। তবে জগন্নাথ গা ঢাকা দিয়েছে। অনিন্দ্য সুন্দর তন্ন তন্ন করে তল্লাশি চালালেও জগন্নাথের টিকিটিও পেল না। কিন্তু ঠিক 3 দিন পর, মানে যেদিন রোজবারের ম্যানেজার প্রকাশ সিনহাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য লালবাজারে ডেকে পাঠানো হলো, সেদিনই ঘটল আর একটা অঘটন। রাত 8টা নাগাদ বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে খুন করেছে। গাড়ির মধ্যে গুলি করে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। এই ঘটনার পর লালবাজারের গোয়েন্দা বিভাগ রীতিমতো তদন্তে নেমে পড়ল। একটা বিশেষ ইউনিট গঠন করাও হলো। যেইভাবেই হোক জগন্নাথকে তাদের চাই। লোকটা অপরাধ জগতের বিষ। এরপর 1.5 মাস কেটেছে। অনিন্দ্য সুন্দর যত রকম ও যা যা পেরেছে তথ্য জোগাড় করেছে, কিন্তু বর্তমান অপরাধীর কোনো কিনারা পাওয়া গেল না। তাছাড়া জগন্নাথ চতুর লোক, তাকে ধরা বা ছোঁয়া যায় না। গোটা লালবাজার আর স্থানীয় থানাগুলোতে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে, জগন্নাথকে যে কোনো অবস্থাতেই ধরা চাই। কাগজে, কলকাতার অলিগলিতে, দেওয়ালে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে জগন্নাথের সন্ধান দিতে পারলে বহু মূল্য পুরস্কার দেওয়া হবে। কিন্তু এত দিন কেটে গেলেও তার সন্ধান কেউ পেল না।
তবে খোঁজ না পাওয়া গেলেও তদন্ত চালু থাকলো। সবার ধারণা জগন্নাথ শুধু ক্রিমিনাল নয়, একজন ভীষণ চালাক অপরাধী। সেদিন সকালবেলা 10টা নাগাদ খিদিরপুর ডকের 6 নম্বর গেটে বহু লোকের জমায়েত হলো। একটা চিৎকার আর গোলমালের শব্দ আসছে। বেশ কয়েকজন পুলিশকে দেখেও বোঝা গেল যে কিছু একটা হয়েছে। কিছুক্ষণ পর আরও পুলিশ এলো, তবে এরা লালবাজার ক্রাইম বিভাগের লোক। ভিড় ঠেলে তারা সামনে গিয়ে দেখল এক নৃশংস দৃশ্য। একজন মাঝবয়সী লোক খুন হয়েছে বোঝা যাচ্ছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, পেটের বাঁ দিকটা কাটা। লালবাজারের দারোগা অনিন্দ সুন্দর সেখানে হাজির ছিল। তার কাছে দৃশ্যটা চেনা মনে হলো। এর আগেও এইভাবে অনেকজন খুন হয়েছে। তবে কি সেই শয়তানটা ফিরে এসেছে? কথাটা ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। স্থানীয় লোক আর পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করে সে দেহটা হাসপাতালে চালান করে দিল, কিন্তু দেহ শনাক্ত করতে কেউ এলো না। ইতিমধ্যেই স্থানীয়ভাবে জিজ্ঞাসা করে তার নাম ধাম, পেশা ইত্যাদি সম্বন্ধে একটা ধারণা পাওয়া গিয়েছিল। মৃত ব্যক্তির নাম রতনলাল। সে বিহারের বাসিন্দা। লোকটা ডকেই লেবারের কাজ করত, আর সঙ্গে অবশ্য দালালিও করত। তবে কিসের দালালি করত সেটা জানা যায়নি। এই ঘটনার পর সেই এলাকাতে একটা চাপা আতঙ্ক দেখা দিল। পুলিশ চারিদিকে কড়া পাহারার ব্যবস্থা অবশ্য করল, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন। খিদিরপুর ডক সংলগ্ন এলাকা বেশ জনবহুল। দিনে দুপুরে একটা এমন মর্মান্তিক খুন হয়ে গেল, অথচ কেউ দেখল না, নাকি দেখেও কিছু বলতে চাইছে না। রাত 12টা। মেটিয়া ব্রুজের ত্রাতা ওসমান মিয়ার বাড়িতে সভা বসেছে। অনেকেই নিমন্ত্রিত, যেমন ইফতিকার, রাজু, বিশাল। আর একজন আছে, তার নাম জগন্নাথ, জগন্নাথ সাঁপুই। রোজবার ম্যানেজারকে খুন করার পর টানা 3 মাস সে বাইরে ছিল। তারপর নিজের মুখে সার্জারি করে আরও টুকটাক কিছু পরিবর্তন করে সে এখানে ডেরা বেঁধেছে। তবে মেটিয়া ব্রুজ থেকে খিদিরপুর পর্যন্ত সবাই তাকে জনা বলেই চেনে। তার নতুন ব্যবসা হলো ডকের মধ্যে রাতের আড়ালে ড্রাগস পাচার করা আর গোডাউন থেকে মাল সরিয়ে চড়া দামে বিক্রি করা। ওসমান মিয়া জগন্নাথকে বলল, তোমার জন্য আমার ব্যবসা তো ভালোই চলছে, তবে আর একটু সাবধানে থেকো, কারণ সালা পুলিশ কুত্তার মতো পিছনে পড়েছে। হ্যাঁ। জগন্নাথ এতক্ষণ চুপ ছিল। ওসমান মিয়ার কথা শেষ হতেই কাঁচের গ্লাসে ঢালা হুইস্কিতে একটু চুমুক দিয়ে বলল, পুলিশ আমাকে চিনতে পারলে তবে তো ধরবে। আরে আমাকে ধরার ক্ষমতা কারো নেই। এবারে ওই সালা অফিসার অনিন্দ সুন্দরকে মারবো, একেবারে শেষ করে দেবো সালা। সে যাই হোক, তুমি সাবধানে থেকো। তোমার উপর কিন্তু পুলিশের নজরদারি আছে, কোনো লাফড়া যেন না হয়। ওকে? না না, কোনো লাফড়া হবে না। এরপর থেকেই অনিন্দ সুন্দরের ওপর রীতিমতো পালা করে নজর রাখতে শুরু করল জগন্নাথের গুপ্তচররা। এক টানা 10 দিন কেটে যাবার পর মোটামুটি একটা তালিকা জগন্নাথ পেল। অনিন্দ কখন কোথায় যায়, বাড়িতে কে কে আছে, কত রাতে বাড়ি ফেরে, সব কিছু। সব শুনে জগন্নাথ বলল, বাহ, দারুণ। এবারে ওটাকে খতম করতে হবে। ও শালা আমার পেছনে আদা জল খেয়ে পড়েছিল। আগে ওটাকে সরাই, তারপর বাকিদের ব্যবস্থা করছি। অনিন্দর বাড়ি জানবাজার এলাকাতে, নিজস্ব বাড়ি। বাবা নেই, খুব ছোটবেলাতেই মারা গেছে। বিধবা মা মাস 2 হলো মারা গেছে। তার পরিবার বলতে এখন স্ত্রী মানবী আর 12 বছরের মেয়ে অনামিকা। অনামিকা এই ক্লাস 6-এ পড়ছে। মানবী সংসার সামলায়, কিন্তু স্বামী বেশিরভাগ সময়টা বাইরে থাকে, আর যখন বাড়ি ফিরে তখন সে ভীষণ ক্লান্ত, তাই ঠিক করে কথাও হয় না। সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর
আর শরীর চলে না। তার মধ্যে আবার থানার প্রধান অফিসার, ভীষণ কাজের গুরু দায়িত্ব তার কাঁধে। আজ 12ই ডিসেম্বর। আজ অনিন্দ ও মানবীর 15তম বিবাহ বার্ষিকী। সন্ধ্যাবেলা বাড়িতে সামান্য একটু অনুষ্ঠানের আয়োজন সে করেছে, তাই বড়বাবুকে ম্যানেজ করে সেদিন তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ছিল। বড়বাবু ছুটি দিয়েছিল বটে, কিন্তু তার বাড়ি ফেরা হয়নি, কারণ বাড়ি ফেরার পথেই তার ওপর হলো একটা হামলা। যানবাজারে ঢোকার ঠিক আগে তাকে একটা গাড়ি ধাক্কা মেরে ফেলে দেয়, ফলে বাইক থেকে সে পড়ে যায়। ঠিক তখনই একটা অ্যাম্বুলেন্স এসে তাকে তুলে নিয়ে চলে গেল। ওদিকে রাত 10টা বেজে গেলেও অনিন্দ ফিরল না দেখে মানবী তাকে ফোন করল, কিন্তু বারবার রিং হওয়া সত্ত্বেও কেউ ফোন তুলল না। এক সময় সেটাও অফ হয়ে গেল। লালবাজারে বড়বাবুর সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারল যে অনিন্দ 6:30টার দিকে বেরিয়ে গেছে। বাড়িতে অনুষ্ঠান আছে বলে একটু আগেই সে বেরিয়েছে। আজ রাত 12টার দিকে এলো টেলিফোনটা। ওপাশ থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, বলছি। আপনি কে? আমি হাসপাতাল থেকে বলছি। আপনার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। সে কি? কোথায় ও? কেমন আছে? ঘাবড়াবেন না, সুস্থ আছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। কোথায়? শিয়ালদা এনআরএস। ফোনটা রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলো মানবী। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। খিদিরপুর ডকের 3 নম্বর গেটের পিছনের দিকে গেলে একটা পরিত্যক্ত ভাঙা গোডাউন আছে, যেখানে সাধারণত দিন মানে লোকজন বিশেষ যায় না, আর ভুল করে গেলে কেউ বেঁচে ফেরে না। তবে আড়ালে অনেকেই যায়, কারণ অপরাধীদের কুকর্ম করার একটা ভালো জায়গা এটা। এখন রাত 1টা বাজে। সেই পরিত্যক্ত গোডাউনে কারা যেন বিড়বিড় করছে মোমবাতির আলোতে। কাছে গিয়ে বোঝা গেল যে এরা একটা গ্যাং, যারা কয়েক ঘন্টা আগে 3 জনকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে। তার মধ্যে একটা বাচ্চা মেয়েও আছে। একটু পরে আরও একটা লাল গাড়ি দাঁড়ালো। সেই গাড়ি থেকে কয়েকজন নেমে ভিতরে গেল তাদের সঙ্গে। তারা চুপি চুপি দোতলার ঘরে উঠল। একদম শেষে ডান দিকে একটা বড় ঘর। সেখানে ঢুকে লোকগুলো কয়েকজনকে পাহারায় রেখে চলে গেল নিচে। অন্ধকারে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরের আলো জ্বালা। বাইরে থেকে আলো জেলে ওরা ভিতরে ঢুকলো। কেমন আছেন অনিন্দবাবু? কথাটা শুনে ঝিমিয়ে পড়া অনিন্দ সামান্য চোখ মেলে চাইল। তার স্ত্রী আর মেয়েকেও মিথ্যা কথা বলে এখানে এনেছে জগন্নাথ। তারপর 3 জনকে 3টে মরচে পড়া লোহার বিমে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমাকে চিনতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? শয়তান, তুই তবে জগন্নাথ? কি ভেবেছিস তোকে চিনতে পারবো না? হারামজাদা বেঈমান জানোয়ারের বাচ্চা! আমার যদি হাতটা বাঁধা না থাকতো তাহলে তোর মুন্ডু ধর থেকে আলাদা করে দিতাম, জানোয়ার! আরে রাখুন, আপনার মুখে ফিল্মের ডায়লগ মানায় না স্যার। আপনি আমার পেছনে পড়েছিলেন, কিন্তু আমি তো আপনাকে কিছু করিনি। হ্যাঁ, শুধু ওই মানুষ খুন আর খুন করে তাদের কিডনি বের করে আরও ব্যাংকক পাচার করা, এইসব আমার কাজ। কিন্তু আপনার জন্য এলাকা ছাড়তে হলো আমায়। আমার ব্যবসার অনেক লোকসান হয়ে গেছে স্যার, তাই আমি তো আপনাকে ছেড়ে দিতে পারি না। বলুন। ঠিক আছে, তাহলে তোর রাগ যখন আমার প্রতি, তাহলে আমার সাথে লড়াই কর। কিন্তু আমার মেয়ে আর স্ত্রী কি দোষ করেছে? দোষ তো আপনি করেছিলেন। সব জায়গাতে আমার নাম পোস্টার দিয়ে আমাকে অনেক হ্যারাস করেছিলেন আপনি। তাছাড়া আমি কোনো সাক্ষী রাখতে চাই না। শত্রুকে শেষ করা আমার কাজ, তাই তো সবাইকে এনেছি। আগে আপনাকে গুলি করে ঝাঁঝরা করি, তারপর আপনার স্ত্রীকে ভোগ করে আপনার মেয়েটার গলা কেটে জলে ভাসিয়ে দেব।
এই যা, আলোগুলো বন্ধ করে দে। আলো বন্ধ করার সঙ্গে সঙ্গেই চলল কয়েক রাউন্ড গুলি। অন্যদিকে পুলিশ রাত 3টে পর্যন্ত খোঁজ খবর করেও কোনো সন্ধান পেল না অনিন্দর পরিবারের। তবে তার ফোনের শেষ গন্তব্যস্থল দেখাচ্ছে জানবাজার। পরদিন সকালে জানবাজারে অনিন্দর বাড়ির সামনে কত লোক উপচে পড়ল। তারা যে দৃশ্যটা দেখল সেটা বোধহয় কল্পনাতীত। অনিন্দ বাড়ির দরজার সামনে পড়ে আছে। তার বাড়ির সামনে পড়ে আছে 3টে লাশ। অনিন্দ, তার স্ত্রী মানবী আর তার 12 বছরের মেয়ে অনামিকার। গুলিতে তাদের একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। মুখ ছাড়া কিছুই চেনা যাচ্ছে না। যেন কোনো অপরাধী তার প্রতিশোধ নিতে তীব্র রোষে অনিন্দকে সপরিবারে খুন করেছে। বহু অফিসার ঘটনাস্থলে এসে হাজির হলেন। অনিন্দ সুন্দর লালবাজারের গোয়েন্দা বিভাগের বিশ্বস্ত অফিসার ছিলেন। বহু কাজের দায়িত্ব সামলেছেন। তাই কেউ হয়তো রোষ মেটাতে তাকে সপরিবারে খুন করেছে। 22শে ডিসেম্বর, শনিবার, সন্ধ্যা 7টা। লালবাজারে মিটিং চলছে। বড়বাবু প্রশান্ত ভৌমিক তার বাছা বাছা কয়েকজন অফিসারদেরকে নিয়ে সেই মিটিং ডেকেছেন। বড়বাবুই প্রথমে কথা বললেন। আমার চাকরি জীবনে এই ঘটনা প্রথম নয়, কিন্তু একটা সামান্য অপরাধের জন্য আমাদের ভোগান্তি হচ্ছে। পুলিশকে ঘোল খাওয়াচ্ছে একটা গুন্ডা। ওহ, আজ একজন বিশ্বস্ত লোক খুন হয়েছে, পরে যে আর কেউ হবে না তা কি করে বলি? তাই তোমরা যদি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারো, আমিও চেষ্টা করছি বটে, কিন্তু। একজন বললেন, আচ্ছা স্যার, এই কেসের দায়িত্ব অন্য কাউকে দিলে হয় না? মানে আমি বলতে চাইছি যে অন্য কোনো অফিসারকে যদি স্পেশালভাবে দায়িত্ব দেওয়া হয়। আমাদের লজ্জা হওয়া উচিত দিবাকর। লালবাজারে ক্রাইম বিভাগে এতজন অভিজ্ঞ দারোগা, কনস্টেবল এবং আরও অফিসার থাকতে আমরা কিনা স্পেশাল অফিসার আনবো? স্যার, মানে বলছিলাম জয়ব্রত সান্যালকে খবর দিলে ভালো হতো না? বড়বাবু এবার যেন একটু চমকে উঠলেন। উৎসাহিত গলায় বললেন, হ্যাঁ, ঠিক ঠিক, তাই তো। আমার তো মনেই আসেনি জয়ব্রত সান্যালের কথা। যদিও সে এখন বাইরে আছে, তাকে খবর পাঠাও। যেভাবে বা যে অবস্থাতে হোক তাকে আসতে বলো। এখানে জয় সান্যালের ব্যাপারে কিছু কথা বলে রাখা প্রয়োজন। তিনি গোয়েন্দা বিভাগের একজন জান্ট্রেল অফিসার। শোনা যায় যে বছর 5 আগে একজন ক্রিমিনালকে কোনো বৈধ অনুমতি ছাড়াই তিনি গুলি করে মেরে ফেলেন। সেই কারণেই তাকে সাসপেন্ড করা হয়। পরে অবশ্য আবার তিনি চাকরিতে যোগ দেন। তবে বর্তমানে তিনি মেদিনীপুরের গোপালগঞ্জে গেছেন একটা জমিদার বাড়িতে জোড়া খুনের তদন্ত করতে। বড়বাবু তাঁকে যোগাযোগ করতে না পেরে গোপালগঞ্জ থানার ওসিকে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন যে আসামি ধরা পড়েছে আর জয় সান্যাল তদন্তের কিনারা করে কলকাতায় রওনা দিয়েছেন 3 দিন আগে। তাহলে জয় সান্যাল গেলেন কোথায়? এখন যে তাকে বড্ড দরকার। এরপরের খুনটা হলো খিদিরপুর ডক থেকে খানিকটা দূরে। তবে কোনো নিরীহ লোক নয়। যে মরেছে সে একজন দাগী অপরাধী। তার নাম শিবা, জগন্নাথের এক বিশ্বস্ত সাকরেদ। সোমবার বিকালে বিমর্ষভাবে অফিস থেকে ফিরলেন প্রশান্ত ভৌমিক। তারপর হাত মুখ ধুয়ে বৈঠকখানায় বসে সবে চায়ে চুমুক দিয়েছেন। এমন সময় একজন অচেনা লোক একটা নামহীন চিঠি বাদামি একটা খামে দিয়ে গেল। বড়বাবু অবাক হয়েছেন, কারণ কার চিঠি তিনি ঠিক বুঝতে পারলেন না। খামটা খুলে হস্তাক্ষর দেখে তার মুখে একটা হাসি খেলে গেল। এই লেখা তার ভীষণ চেনা। চিঠিটা ধীরে ধীরে পড়ে বড়বাবু খুব খুশি হলেন। চিঠিটা ভাঁজ করে টেবিলে রেখে বিড়বিড় করে বললেন, অল দ্য বেস্ট জয় সান্যাল। 1 জানুয়ারি, শনিবার, রাত 11:30। ওসমান মিয়া জগন্নাথের ডেরাতে এলো। বর্তমানে তাকে একটু গা ঢাকা দিয়েই থাকতে হচ্ছে, যদিও তার ছদ্মবেশ এখনো কেউ জানতে পারেনি।
কিন্তু বলা তো যায় না। কথায় আছে দেওয়ালেরও কান আছে। তবে তার আফসোস যে শিবা মারা গেছে সপ্তাহ 2 আগে। ডকের ভেতরে ফলের বাক্সতে সোনার বিস্কিট পাচার করতে গিয়ে তার প্রাণ গেছে। গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। ফ্যান্সি মার্কেটের পিছন দিকে একটা ভাঙাচোরা গ্যারেজ আছে। সেই গ্যারেজের নিচে একটা ঘর না বলে তাকে গুপ্তকক্ষ বলাই ভালো। সেখানেই কয়েকজন বিশ্বস্ত লোক বসিয়ে নতুনভাবে আবার কাজ শুরু করেছে জগন্নাথ সাঁপুই। ওসমান মিয়ার সঙ্গে আরেকজন ছিল। তারা দুজন ও ড্রাইভার খালেদ মাহমুদ সোজা জগন্নাথের ডেরাতে ঢুকল। জগন্নাথ তখন মদ্যপান করছে। ওসমানের সঙ্গে নতুন লোকটাকে দেখে সে চোখ তুলে চাইল। এর নাম আছে টোটন। ভালো বন্দুক চালাতে পারে, হাতের টিপ কিন্তু বহুত ভালো। লোকটার বয়স 33, পরনে সাদা প্যান্ট, নীল রঙা ফুল হাতা শার্ট, শরীরটা শক্তপোক্ত, নাকের তলায় মোটা একটা গোঁফ, বাঁ গালে একটা জরুল, দেখতে বেশ গুন্ডা মার্কা। টোটন বলল, আমি তোদের সাথে কাজ করতে চাই, তবে আমার কথা মতো কাজ করতে হবে। তাছাড়া আমার কাছে বেশ কিছু ভালো প্ল্যান আছে যেটা শুনলে তোদের কাজে দেবে। তবে এই তুই করছিস কেন? শালা গুরু বল গুরু। তোকে গুরু বলে আমার লাভ কি? শোন, কেউ নামে গুরু হয় না, কাজে হয়। আর সেই গুরু হওয়ার জন্য নিজেকে কাজ করতে হয়। আর তাছাড়া আমি গুরু টুরু মানি না, নিজের কাজ বজায় রাখতে চাই। আর ওই 3টে বাঁদর সেনাকে দিয়ে কি হবে? 3টে বাঁদর যাদের বলা হলো তারা হলো জগন্নাথের নতুন সহকারী। নাম বিট্টু, পলা, পল্টু। পলা বিট্টু সমবয়সী, পল্টু অনেকটাই ছোট। ওকে এখন রাখো, যেখানে যেখানে কাজ হবে আমাদের সঙ্গে যাবে। একে রেখে কি করবো কি? এ তো আমাদের কাজে আসবে না, এ তো নিজের ঢাক নিজে পেটায়। ওসমান ভাই, রাজার জায়গা রাজপ্রাসাদে হয়, চিড়িয়াখানায় নয়। কারণ রাজা স্বাধীনভাবে থাকে, চিড়িয়াখানার খাঁচায় বন্দি থাকা পশু পাখিদের মতো নয়। আমি আমার রাস্তা দেখে নেব। বিট্টু গর্জে উঠে একটা অশ্লীল শব্দ বলে পিস্তল উঁচিয়ে এলো টোটনের দিকে। ট্রিগারে চাপ দিয়ে গুলি করার আগেই টোটন সজোরে একটা লাথি মারল তার পেটে। কোঁকিয়ে উঠল সে। তারপর বিট্টুকে চুলের মুঠি ধরে দাঁড় করালো টোটন। তার 5টা আঙুল দিয়ে চুলগুলো চেপে ধরে হিস হিসিয়ে বলল, এই শয়তানের বাচ্চা, তুই যখন পাড়ায় গুলি খেলতিস তখন আমি বন্দুক ধরা শিখেছি, মানুষ খুন করতে শিখেছি। মানুষের লাল রক্ত দেখা আমার অভ্যেস ছিল। আমি চাইলে তোর মিটারে 6টা গুলি ভরে দিতে পারি, কিন্তু ইচ্ছে নেই। দ্বিতীয়বার এমন ভুল করিস না। আর একটা আজে বাজে বক বক করলে তোকে ট্রাকের তলায় পিষে মারব। বলে সজোরে তাকে মাটিতে ফেলে দিল। ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য যে কেউ তাকে বাধা দিতে এলো না, বরং হাঁ করে দেখছিল। এসব ঝামেলা করো না, এখানে একটু ভালোভাবে থাকো, না হলে জানাজানি হলে সবার বিপদ হবে। किसी को पता चल जाएगा और भी लफड़ा होगा। তাই বলছি, নিজেদের মধ্যে লড়াই না করে হাত মিলিয়ে কাজ করো। ওসমান মিয়া চলে গেলে জগন্নাথ আবার গ্লাসে মদ ঢেলে অফার করলো টোটনকে। টোটন গ্লাসটা নিয়ে এক চুমুক খেয়ে আপন মনে বলল, তবে তো শুরু জগন্নাথ, তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাব যে কেউ টেরও পাবে না। তারপর 1 মাস কেটে গেছে। জগন্নাথের সম্পত্তি কোথায় কি কারবার আছে মোটামুটি সবই জেনে ফেলেছে টোটন। তাছাড়া জগন্নাথ এখন টোটনকেও তার কোম্পানির শেয়ার দিয়েছে। এখন দুজনের গলায় গলায় বন্ধুত্ব। ওদিকে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। বেশ কয়েকদিন হলো পলাকে পাওয়া যাচ্ছে না। পলা জগন্নাথের কাছে না এলে বউবাজারে তার রাতপুরীর কাছে যায়। তার নাম সোনালি, কিন্তু খবর নিয়ে জানা গেল গত 3 দিন সে সেখানে যায়নি। তাহলে কোথায় গেল পলা? ঠিক 5 দিন পর আরেকটা ঘটনা ঘটল। পলার খবর পাওয়া গেল। বাবুঘাটের কাছে নদীর পাড়ে যে বড় বটগাছটা আছে, সেই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে পলা। খবর পাওয়া মাত্রই জগন্নাথ, টোটন, বিল্টু আর পল্টু 3 জনে মিলে
দেখতে গেল তাকে। তবে তারা আড়ালেই রইল, কারণ সামনে গেলে ধরা পড়ার সম্ভাবনা আছে। পলাকে এই অবস্থায় দেখে জগন্নাথের চোখে জল এলো। এতদিন অন্যের চোখের জল ফেলে আজ তার নিজের চোখ দিয়েই জল পড়ছে। গাড়িতে ফিরতে ফিরতে বিট্টু বলল, কেউ আমাদের উপর নজর রাখছে গুরু। ধুস শালা, যেখানেই যাই সেখানেই শালা আমাদের ক্ষতি হচ্ছে। একবার জানতে পারি, শালাকে গুলি করে খুলে উড়িয়ে দেব। পরদিন সকালে যখন জগন্নাথ খাটিয়াতে বসে কী সব যেন চিন্তা করছে, তখন বিট্টু হাতে একটা চিরকুটের মতো কাগজ নিয়ে হন্তদন্ত হয়ে এলো। গুরু, গুরু, এইটা বাইরে পড়েছিল। সেই কাগজ জগন্নাথের হাতে তুলে দেওয়া হলে সে দেখল তাতে লেখা, তোমার খেলা শেষ, নিজের মৃত্যুর জন্য তৈরি হও, ডু অর ডাই। কি সর্বনাশ! শেষে কিনা তোমাকে হুমকি দিল। তুমি নাকি কলকাতার ডন, আর তোমাকে কিনা যে বলেছে তার বুকের পাটা আছে, নাহলে তোমাকে কিনা হুমকি দেয়। গুরু, আমার কিছুই ভালো ঠেকছে না। মনে হচ্ছে আমরা খুব শীঘ্রই ধরা পড়ব। শোন, আমি এসব পুলিশকে ভয় পাই না, বুঝেছিস? পুলিশ আমাকে ভয় পায় শালা। একবার শুধু জানতে পারি। একটা কাজ কর, ওসমান মিয়াকে ফোন লাগা। যদি কিছু করতে পারে তো ওই পারবে। খবর নিয়ে জানা গেল যে ওসমান মিয়া দেশের বাইরে চলে গেছে, এখন ফিরবে না, আর তার নাম্বারও সে পরিবর্তন করে ফেলেছে। জগন্নাথ গেল আরও রেগে। আমাকে ফাঁসিয়ে এখন বাইরে চলে গেল। ওই আমাকে ফাঁসিয়েছে শালা। আগে আমাকে সব কাজে ব্যবহার করে এখন আমারই ভুল। ওকে যদি প্রথমে মেরে ফেলতাম শালা, তাহলে এত ঝামেলা আমার হতো না। এবারে অন্য কোনো আস্তানা দেখতে হবে দেখছি। এই কোথাও বাইরে পালিয়ে গেলে হয় না? না না না, আমি কিছুতেই পালাবো না। আমি এর শেষ দেখে ছাড়বো। আমার নাম জগন্নাথ চাপুই। এরপর কয়েকদিন কোনো গোলমাল হলো না। জগন্নাথ পুরনো আস্তানা ছেড়ে ডকের একটা পরিত্যক্ত গোডাউনে আশ্রয় নিয়েছে। তবে নতুন জায়গা নিয়ে কোনো ভালো ফল অবশ্য হলো না, কারণ একদিনে দুটো হত্যা হলো, একজন বিট্টু আর একজন পল্টু। সেদিন রাতে কিছু মাল বাইরে যাওয়ার ছিল। জগন্নাথ আজকাল দেশি পণ্য বিদেশে বেচা শুরু করেছে, যেমন পিতলের মূর্তি, কাঠের তৈরি মুখোশ ইত্যাদি। এগুলো সব বহুমূল্যের। নানান জায়গা থেকে চুরি করে সেগুলো সাবানের কার্টুন কিংবা চায়ের পেটিতে খুব ভালো করে পার্সেল করে পাচার করা হয়। জগন্নাথ বিল্টু আর পল্টুকে সমস্তটাই বুঝিয়ে দিয়েছিল। মাল যাবে রাত 11টা নাগাদ। পরদিন সকালে খবরের কাগজ দেখে মাথায় বজ্রপাত হলো জগন্নাথের। বিল্টু ও পল্টু গতকাল খুন হয়েছে। তাদের কাছ থেকে প্যাকিং করা পিতলের বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে। খবরের কাগজে আরও জানা গেল, গতকাল রাত 11:15 নাগাদ কয়েক রাউন্ড গুলির শব্দ পেয়ে 4 জন পাহারাদার এসেছিল। তারা দেখেছিল 2 জন গুন্ডা মতো লোক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। তাদের মাথায় আর পায়ে একটা করে গুলি লেগেছে। তাদের কাছ থেকেই সেই পিতলের বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। পোর্ট কর্তৃপক্ষ সেই মূর্তিটি বাজেয়াপ্ত করে এবং তাদের ধারণা তারা মূর্তি চুরি করে পালাচ্ছিল, তাই খুন হয়েছে। সবটা পড়ে কাগজ ছুঁড়ে ফেলে দিল জগন্নাথ। আমার কত টাকা লোকসান হয়ে গেল। প্রায় লাখ টাকার জিনিস ছিল, সব শেষ হয়ে গেল। কে যে এমন করছে কে জানে। এখন উপায় কি বলো তো? একে একে সব তো শেষ হয়ে যাচ্ছে। ভাবতে দাও, নিশ্চয়ই কেউ আমাদের পিছু নিয়েছে, সব সময় আমাদের উপর নজর রাখছে। এবার হয়তো আমাদের পালা। আমার কাছে কিন্তু একটা ভালো খবর আছে। কি খবর? আজ রাতে ডকে বেশ কিছু বিলিতি জিনিস আসবে শুনলাম। চীন থেকে মেশিন আসবে। একটা মেশিন যদি হাতাতে পারি তাহলে বেশ কিছু মোটা পয়সা উপার্জন করতে পারবো। কিন্তু প্রস্তাবটা আকর্ষণীয় হলেও
জগন্নাথ বেশ ভয় পেল। না, টোটন ব্যাপারটা রিস্ক হয়ে যাবে। এমনিতে কাল খুন হয়েছে, ডকের পুলিশরা আরো সজাগ থাকবে। আরে কোনো ভয় নেই, আমি আছি তো, আমি সব সামলে নেব। আমি একটু বেরোচ্ছি, তুমি ওই ছদ্মবেশে সন্ধ্যার আগে 6 নম্বর গেটে ঢুকে যেদিকে ওই ক্যান্টিনটা আছে ওখানে দাঁড়াবে। আমি চলে আসবো, আর দুপুরে একজনকে পাঠিয়ে দেবো, তারপরে আমি আসবো, ঠিক আছে? টোটন চলে গেলে জগন্নাথ চিন্তিত হয়ে খাটে শুয়ে পড়ল। বড়বাবু আজ অফিস যাননি। আজ একটা গুপ্ত অভিযান আছে। জয় সান্যাল সকালে একজনের হাত দিয়ে খবর পাঠিয়েছেন সন্ধ্যা 7টা নাগাদ 6 নম্বর গেটের পিছন দিকে কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে দাঁড়াতে। 23শে জানুয়ারি সন্ধ্যা 7টা। ডকের 6 নম্বর গেটের পিছন দিকে যেখানে ক্যান্টিনটা আছে তার সামনে ছদ্মবেশে জগন্নাথ দাঁড়িয়ে আছে। সে এমনভাবে সেজেছে কারোর ক্ষমতা নেই তাকে চেনার। তবে এর আড়ালে আরও কয়েকজন আছে, মানে জগন্নাথ আরও জনা কয়েক লোককে রেখেছে আশেপাশে, যারা একটু বিপদ দেখলেই গুলি করবে। এদিকে প্রায় 2 গাড়ি পুলিশ ভ্যান নিয়ে বাইরে আর ডকের আশপাশে ঘেরাও করা হয়েছে। তবে আজকের অভিযানে নায়ক বড়বাবু প্রশান্ত ভৌমিক আর জয়ব্রত সান্যাল ওরফে জয় সান্যাল। এদিকে দীর্ঘ অপেক্ষা করেও যখন টোটন এলো না, জগন্নাথ একটু ব্যস্ত হয়ে পড়ল। ব্যাপার কি? এখন প্রায় 7:30 বাজছে, প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু টোটন কেন আসছে না? অন্যমনস্কভাবেই দাঁড়িয়েছিল বলে হঠাৎ বাঁশির আওয়াজে চমকে উঠল জগন্নাথ। বাঁশি যে বাজিয়েছে সে আর কেউ নয়, সে হলো এতদিন জগন্নাথের সঙ্গে কাজ করা টোটন ওরফে জয়ব্রত সান্যাল। জগন্নাথের সামনে এসে জয় বলল, এবার তোর খেলা শেষ জগন্নাথ সাপুই। জগন্নাথ টোটনকে দেখে যেন আকাশ থেকে পড়ল। এ কি, লোকটা টোটন বটে, কিন্তু তার এত পরিবর্তন হলো কি করে? যদি যমজ ভাই থাকে তাহলে আলাদা কথা, কিন্তু গত কয়েক মাস তার সঙ্গে থাকা টোটন আর এই টোটনের কোনো মিল নেই। গায়ে জরুল নেই, মাথার চুলের মাঝখানে সিথি নেই, মুখে খোঁচা খোঁচা দাড়ি নেই, আর গুন্ডা মার্কা ভাবটাও নেই, যেন সত্যিকারের পুলিশ অফিসার। আরে বাস, আবে তুই পুলিশ কবে হলি? নাটক করছিস নাকি? নাকি কোনো গোপন রহস্য আছে? না, কোনো গোপন রহস্য নেই, আর না আমি টোটন, আর না আমি তোকে সাহায্য করব। আমার নাম জয়ব্রত সান্যাল, লালবাজার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। কথা শেষ করে নিজের একটা কার্ড জগন্নাথকে দেখালো জয়। তারপর বলল, অনিন্দ সুন্দরকে খুন করার পর এই কেসটা আমার হাতে আসে। প্রথমে আমি ওসমান মিয়াকে হাতে নিই, আগে ওকে ছদ্মনাম বলি, তারপর আসল পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ওকে বিলেতে পাঠিয়েছি, তারপর তোর প্রত্যেকটা সাকরেতকে ওপরে পাঠিয়েছি। এবার তোর পালা, আর এখানে একদম কোনো চালাকি করিস না, এক্ষুনি গুলি করে তোর খুলি উড়িয়ে দেব। জগন্নাথ সমস্ত বুঝতে পেরে এবার ফুঁসতে শুরু করেছে। তার মুখে রাগ আর ঘৃণার অভিব্যক্তি দেখা দিচ্ছে। রাস্তার আবছা আলো তাদের উপর পড়েছে। জগন্নাথ বলল, সারা কুত্তার বাচ্চা, তোকে আমি এত কিছু দিলাম আর তুই শেষে কিনা আমারই পেছনে ছুরি ঢোকালি। সারা বিশ্বাসঘাতক শয়তান, তোকে আমি আজ বলেই পকেট থেকে বন্দুক বের করে যেই গুলি করতে যাবে, ঠিক তখনই জয় তার রিভলভার দিয়ে সজোরে পায়ে গুলি করল জগন্নাথের। জগন্নাথ বসে পড়ল একটা বিকট শব্দ করে। এই শব্দ শুনে আরো কয়েকজন লোক চারিদিক থেকে এবার ছুটে এলো। তারা সবাই অবশ্য পুলিশের লোক, কারণ জগন্নাথের সঙ্গে যারা এসেছিল তারা এত পুলিশ দেখে পালিয়ে গেছে। আর তাই জগন্নাথ এখন একা। সে গুলিবিদ্ধ জায়গাটা হাত দিয়ে চেপে ধরে শুয়ে পড়েছে। জয়ব্রত এবার জগন্নাথের সামনে বসে মুখ ঝুঁকিয়ে বলল, তোর আগেই বোঝা উচিত ছিল আমি কে। যখন কোনো দিকে কোনো কাজ করতে পারছিলাম না, তখনই আমার মাথায় এই ছদ্মবেশের পরিকল্পনা আসে, আর তখনই আমার মনে হয়েছিল যে তুই সাধারণ লোক তো নয়,
মরা লোকের কিডনি পাচার, বাবুলাল বিনোদ খুন সবই আমি জানি, শুধু তোকে ধরতে পারছিলাম না, তাই এত কষ্ট করতে হলো। নাহলে তোকে মারতে আমার বেশিক্ষণ লাগতো না, বুঝলি? শালা ওই জন্যই বলে শালা পুলিশদের কখনো বিশ্বাস করতে নেই। আচ্ছা জয়, এখন কি করা যায় বলো তো? ওর তো পায়ে গুলি লেগেছে। আপাতত চিকিৎসার ব্যবস্থা হোক, পরে এর নামে ভালো করে চার্জশিট তৈরি করে আদালতে পেশ করব। জগন্নাথকে কয়েকজন কনস্টেবল তুলে ধরল, তারপর তাকে হিড় হিড় করে টানতে টানতে ভ্যানে ওঠালো। আমি কাউকে ছাড়বো না, সব কটাকে দেখে নেব। আমার নাম জগন্নাথ। জগন্নাথ। এই ঘটনার 3 দিন পর বড়বাবুর বাড়িতে বসে রয়েছে সবাই। বড়বাবু প্রশান্ত ভৌমিক প্রথম কথা বললেন। আচ্ছা জয়, বলছি জগন্নাথের তো এখন চিকিৎসা চলছে, তা তুমি কি কিছু ঠিক করেছো বা সিদ্ধান্ত নিয়েছো যে ওর বিরুদ্ধে তুমি কি কি মামলা দায়ের করবে? আমি তো অনেক কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে মামলা তৈরি করেছি। ও সুস্থ হলেই আদালতে চার্জশিট পেশ করব। তাছাড়া বিরোধী পক্ষে কোনো উকিল নেই, আর সব থেকে বড় কথা, ওর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। কোথায় কোথায় কি কি আছে সব আমি জানি। এমনি এমনি কি আর টোটন সেজে ওদের দলে ভিড়েছিলাম? ওকে ফাঁসি কাঠে না দেখা পর্যন্ত আমার নিদ্রা নেই স্যার। লোকটা অপরাধ জগতের একটা কালো কয়লা। আমি খুব গর্বিত জয়, খুব। আই এম প্রাউড অফ ইউ। আমার ওপরে গর্বিত হয়ে কোনো লাভ নেই স্যার, বাকিদেরও দায়িত্ব নিতে বলুন, কারণ সব সময় তো আর আমি থাকবো না। তাছাড়া আমি তো পুলিশের চাকরি করি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে, তাই আমাদের দায়িত্ব অন্যদের সাহায্য করা, মুখ বুজে বসে থাকা নয়। আর এটাও জানি, জগন্নাথের ফাঁসি হলেই অনিন্দ্য সুন্দরের আত্মা শান্তি পাবে। এরপর টানা 15 দিন জগন্নাথের চিকিৎসা চলল। সে সুস্থ হওয়ার পর তাকে আদালতে পেশ করা হলো। জগন্নাথের পক্ষে এত সাক্ষ্য প্রমাণ ছিল যে তাকে দোষী সাব্যস্ত করতে খুব বেশি পরিশ্রম করতে হলো না। সমস্ত সাক্ষ্য প্রমাণ মিলিয়ে দেখে আদালতের প্রধান বিচারপতি তাকে ফাঁসির হুকুম দিলেন। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক আকাশ রায়ের কলমে আধারের রহস্য ঘনায়। গল্পটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। না, জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই। তাহলে ভালোবাসা নেবেন আর সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো গল্পের আসর সাইনিং অফ।